আমি হঠাৎ বেসামাল হয়ে উঠলে এর দায় কিন্তু আপনার। এত সেজেছেন কেন? আদিতা অবাক হয়ে পড়ল। আপনি তো বললেন একটু ভিন্নভাবে আসতে। ফারিস কিছু বলবে এরই মাঝে আদিপ আবার ফোন করলো, কিন্তু ফারিস তুললো না। এছাড়া এখনই ধন্যবাদ না দিলে কি চলবে না? ফারিস ফোনটা সাইলেন্ট করে সামনে রাখলো, অতঃপর পাড়ি দিল দূর সীমানায়। ফারিসদের গাড়ি এসে থামলো এক নির্জন ব্রিজের সামনে। ফারিস নামলো, আজিতাকেও বলল। নামুন। আজিতা নেমে পড়লো, শাড়ি কুচি ধরে নামলো, এগিয়ে গেল। দুজন দাঁড়ালো ব্রিজের একদম মাঝ বরাবর। বিকেলের সুন্দর শীতল মাখা বাতাস এসে নাড়িয়ে দিল তাদের। আজিতা আসার সময় হাতে করে গায়ের চাদর এনেছে, যেটা বর্তমানে গাড়ির ভিতর বিরাজ করছে। পাশে এসে দাঁড়ালো, শান্ত স্বরে বলল। আমি আজ আপনাকে অনেক কিছু বলবো আদ্রিতা। হয়তো কথাগুলো শুনে আপনি আমায় অনেক কিছু ভাববেন, ভাবতেই পারেন। তবে আমি মনে করি আমাদের নতুন জীবন শুরু করার আগে আপনার আমার ব্যাপারে সবটা জানা উচিত। আদিতা শীতল দৃষ্টি নিয়ে ফারিসের দিকে চাইলো। ফারিস কিছু বলতে যাবে, তার আগে ফারিসের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল। শ্, এখন নয়, পরে শুনবো। ফারিস থেমে গেল, চুপ করে রইল, আর কিছুটি বলল না। ব্রিজের নিচ বেয়ে নৌকার স্টিমার যাচ্ছিল, বিশাল বিশাল ঢেউ দিচ্ছিল নদীতে। প্রকৃতিটা আজ যেন একটু বেশি সুন্দর। অন্যদিকে গাড়িতে আজিতার ফোনটাও ফারিসের ফোনের কাছে শুয়ে আসার সময় ভুলে রেখে গেছে। ফারিসের ফোন বাজছে, আদিপ লাগাতার কল করছে। এত তার যে তার কিসে? সময় কারলো বিকেল, তখন সন্ধ্যার মুখে। আদিতা ফারিস ফিরে এসে গাড়িতে বসলো। ফারিস এবার অস্থির প্রায় আজিতাকে সবটা জানানোর জন্য। ফারিস গাড়িতে বসেই বলে উঠল। এবার তো শুনুন আমার কথা। আজিতা তার ফোন হাতে নিল, কেউ কল করেছে কিনা চেক করলো, এরপর বলল। জি বলুন। ফারিস জোরে একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। আমি সত্যি ভালো মানুষ নই আদ্রিতা, আমি একজন খারাপ মানুষ। আজিতা সরাসরি চাইল ফারিসের দিকে, বলল। আবারও মজা করছেন ফারিস? ফারিস হতাশ হয়ে আজিতার হাত ধরল, তাকে ঠিক লাগছে না। আজিতা এবার কিছুটা সিরিয়াস হলো, চোখে মুখে চিন্তার ছাপ এনে বলল। কি হয়েছে? ফারিস বেশি সময় নিল না, প্রশ্ন করলো। আপনি পপি গাছের নাম শুনেছেন, যার ইংরেজি নাম হলো পাপাভার সোমনিফেরাম, যা দিয়ে আফিম তৈরি হয়। এছাড়াও এ থেকে মরফিন পাওয়া যায়। আজিতা কিছুটা উত্তেজিত হয়ে পড়ল। শুনেছি, কিন্তু এখানে আপনার খারাপ হওয়ার কি আছে? ফারিস বলে উঠল। আছে, অনেক কিছু আছে। আসলে দুনিয়ার মানুষ আমায় যে নামে চেনে বা যে সম্পর্ক নিয়ে জানে তা পুরোপুরি। আর বলার আগেই বিকট শব্দ ফোন বেজে কেটে গেল ফারিসে। ফারিস থেমে গেল, নজর গেল ফোনের দিকে। আদিপ 50 বার তাকে কল করেছে। এবার যেন বেশ অবাকই হলো ফারিস, আদিপ এতবার কল করেছি কেন? আজিতা এবার তাড়া দিল, বলো। কি হলো, থেমে গেলেন যে? ফারিস বলল না আদিপকে কল ব্যাক করবে, এরই মাঝে আদিপ আবার কল করলো। ফারিস আজিতাকে চুপ হতে বলে আদিপকে উদ্দেশ্য করে বলল। কি হয়েছে আদিপ, এতবার কল করছো কেন? তখনই আদিপ কিছু বলল, অনেক কিছু বলল। ফারিস নির্বিকার ভঙ্গিতে আজিতার পানি তাকিয়ে। কতক্ষণ পর ফারিস কান থেকে ফোন সরালো, চুপ থাকলো অনেকক্ষণ। ফারিসের নীরবতায় আজিতাকে থমকালো, প্রশ্ন করলো। কিছু কি হয়েছে? ফারিস মলিন হাসলো, চোখ জ্বলছে তার, নিঃশ্বাস আটকে আসছে। চাবুক আঘাতের চেয়েও ভিতরটা বেশি ছারকার হচ্ছে। ফারিস নিজেকে সামলালো, করুণ কণ্ঠে আজিতার চোখের দিকে তাকিয়ে বলল। আমাকে জানার জন্য এত নিখুঁত অভিনয়ের খুব কি দরকার ছিল ডাক্তার ম্যাডাম? নিস্তব্ধ চারপাশ, পিনপিনে নীরবতা বিরাজ করছে পুরো পরিবেশ জুড়ে। এই শীত সমৃদ্ধ পরিবেশও আজিতা ঘামছে, তার শরীর চুয়ে বুঝি ঘাম ঝরছে, গরমে বিতৃষ্ণা লাগছে। আজিতা নড়েচড়ে উঠল, খানিকটা থমকানো কণ্ঠস্বরে বলল। এসব আপনি কি বলছেন? ফারিসের ঠোঁট জুড়ে তখন মলিন হাসি, ভিতরটা যেন একটু একটু করে খণ্ড খণ্ড হচ্ছিল। ফারিস করুণ চোখে প্রশ্ন করলো। আপনি বুঝতে পারেননি? আজিতা নিশ্চুপ, কি বলবে বুঝছে না। হঠাৎই ফারিসের নজর আসলো আজিতার ফোনের দিকে, কিছু একটা চলছে। ফারিস আচমকাই খপ করে আজিতার হাত থেকে ফোনটা নিল। আজিতা চমকে উঠল, বিস্ময় নিয়ে কিছু বলবে, তার আগে ফারিস দেখলো রেকর্ডার অন করা। রেকর্ড হচ্ছিল কতক্ষণ আগেই তার আর আজিতার কথা বলার মুহূর্তগুলো। এবার যেন আজিতা পুরো দমে থমকে গেল, ঘাবড়ে গেল পুরো। ফারিস মোবাইলটা দেখিয়ে বলল। আমায় আপনি ভালোবাসেননি আদ্রিতা, আমি বুঝতে পেরেছি। আমার সম্পর্কে জানার জন্য এত নিখুঁত অভিনয়। ফারিস চুপ হয়ে গেল, তার নিঃশ্বাস আটকে আছে, কথা বলতে কষ্ট হচ্ছে, বিশ্বাস করতেও খারাপ লাগছে। এতদিন যাবৎ যে মেয়েটাকে নিয়ে এত এত স্বপ্ন দেখলো ফারিস,
নতুন করে বাঁচার স্বপ্ন, ছোট্ট সংসার পাতার স্বপ্ন। অথচ যাকে নিয়ে দেখলো সেই মেয়েটা নাকি তাকে ভালোবাসেনি, শুধুমাত্র তার সম্পর্কে জানার জন্য অভিনয় করে গেল। ফ্ল্যাশব্যাক। চাঁদনির সাথে সময় কাটিয়ে আদিপ যখন বেরিয়ে আসতে চায় হসপিটাল থেকে, সেই মুহূর্তেই আদিপ দেখতে পাই পুলিশ অফিসার কিশোরকে, যে কিনা আদিতার চেম্বারে ঢুকে। আদিপ কৌতূহলী এগিয়ে যায় চেম্বারের দিকে। অন্যদিকে আজিতা বাহিরে ফারিসের কাছে যাবে, সেই মুহূর্তেই কিশোরকে দেখলো। কিশোর ভিতরে ঢুকেই বলল, কেমন আছেন ডাক্তার সাহেবা? আজিতা বেশ অবাক চোখে তার পানে তাকালো, বলল, আপনি এখানে? কিশোরের মুখ হাসি হাসি। আজিতার সাজগোজ দেখে মিষ্টি হাসলো সে, বলল, মাফিয়া সাহেবকে তো ভালোই পটিয়ে ফেলেছেন, কিন্তু তার সম্পর্কে এখনও তো কোনো প্রমাণ পেলাম না। আজিতা তখনই বলে, আমি চেষ্টা করছি তো অফিসার। উনি কাল থেকে কিছু বলবে বলবে বলেও বলছেন না। কাল রাতে ভেবেছিলাম বলবে মোবাইলে রেকর্ড করার জন্য, রেকর্ডটাও অন করেছিলাম, কিন্তু উনি কিছু বলেননি অথবা বলতে পারেননি। দেখুন, সেই কক্সবাজার থেকে আমায় আপনারা বিরক্ত করছেন। আমার এখন মনে হচ্ছে আপনার কথা শোনা আমার উচিত হয়নি। আজিতার রাগ উঠল। শুধুমাত্র এই অফিসারের কাছে হেল্প করার জন্য ফারিসের জীবনে ঢুকে আজিতা। কক্সবাজারে সেই ক্যান্সারের কথা বলা লোকটাও মিথ্যা ছিল, যে আসলে এই কিশোরের একজন লোক ছিল। সে আজিতাকে বলে ফারিস একজন মাফিয়া, দেশ বিদ্রোহী মাফিয়া, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। ফারিসের পাওয়ার আর বুদ্ধিমত্তার কাছে বারবার হেরে যায়, যার কারণে তারা তাকে ধরতে পারছে না। এখন আজিতা যেন তাদের সাহায্য করে, কারণ তারা দেখেছে ফারিস একটু হলো আজিতার প্রতি উইক। আজিতা শুরুতে এসব রাজি হতে চায়নি, কিন্তু পরে কিশোরের অনেক অনুরোধের পর রাজি হয়। ভালোবাসাটাকে নোংরাভাবে ব্যবহার করার জন্য আজিতার কাজের দিকে তাকেও এখন লজ্জা লাগে। কিশোর আশপাশ দেখে বলল, কুল ডাউন ডাক্তার সাহেবা, পারেননি কিন্তু পারবেন। আমার মনে হয় আজই ফারিস আপনি সব বলবে। উত্তরে আজিতা কিছু বলে না। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা আদিপ সব শুনে যেন স্তব্ধ হয়ে গেল। তার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ডাক্তার ম্যাডাম ফারিস ভাইয়ের সাথে অভিনয় করেছে। আদিপ টের পেল আজিতা চেম্বার থেকে বের হচ্ছে, সঙ্গে সঙ্গে সে আড়াল করে দূরে গিয়ে দাঁড়ালো। এরপর কিশোরও বের হলো। আদিপ হন্তদন্ত হয়ে যাই কি করবে না করবে বুঝতে বুঝতে সে কল করে ফারিসকে, কিন্তু ফারিস তার কথা না শুনে একা একা সব বলে কেটে দেয়। এরপর থেকেই আতিফ লাগাতার কল করে ফারিসকে, কিন্তু ফারিস তোলে না। অতঃপর 51 বারের কলটা তোলে, আর সব শেষ। ফ্ল্যাশব্যাক ওভার। নির্বিকার চাহনি নিয়ে ফারিস তাকিয়ে আছে আজিতার দিকে। আজিতার চোখে মুখে ভয়। সে বুঝতে পারেনি আচমকাই ফারিস সব জেনে যাবে। আজিতা মাথা নুয়ে রইল। ফারিস অসহায় কণ্ঠস্বরে বলে, এমনটা কেন করলে আদ্রিতা? আমাকে জানার জন্য আর কি কোনো পথ ছিল না? আদিতা চোখ তুলে তাকালো ফারিসের দিকে। ফারিস আপা তাকে তুমি করে বলেছে, অথচ এই তুমির মাঝে কোনো ভালোবাসা নেই, আছে ঘৃণা। আজিতা জবাব দেয় না। ফারিস আবার বলে। আজিতা নিরুত্তর। ফারিসের চারপাশ বুঝি ঘুরছে, তার মেনে নিতে কষ্ট হচ্ছে, বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না। ফারিস শক্ত করে আজিতা দুহাত চেপে ধরল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার দিকে তাকান। আজিতা তাকায়। ফারিসের চোখ দুটো রক্তলাল বর্ণ ধারণ করেছে। আজিতা তাকাতে পারছে না, নিজেকে বড্ড অপরাধী লাগছে। তাও আজিতা তাকালো। ফারিস বলল, কেন করলেন এমন? আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আমি তো সত্যি সত্যি আপনাকে ভালোবেসেছিলাম, এই হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু আপনি এমনটা কেন করলেন? আজিতা নিরুপায় কণ্ঠস্বর। পুলিশ আমায় বাধ্য করেছিল। একটা মানুষকে ঠকাতে কষ্ট লাগলো না কোনো? আজিতা কি বলবে বুঝতে পারছে না। ফারিস পুনরায় আওড়ালে, ভালো না বাসার ইচ্ছে যখন ছিল তখন না বাসতেন, এত অভিনয়ের কি দরকার ছিল? আজিতা মাথা নিচু করে রয়। ফারিস আজিতার হাত ছেড়ে দেয়। অনেকক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বুকের বাম পাশটা দেখিয়ে বলে, আমার ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে, আপনি কি টের পাচ্ছেন? আজিতার বুক কেঁপে উঠল সে কথা শুনে। চোখে পানি টলমলো করছে, নিজেকে শক্ত রাখা যাচ্ছে না। ফারিস আর কথা বাড়ল না, শক্ত কণ্ঠে বলল। নামুন। আজিতা চাইল ফারিসের দিকে। ফারিস সরাসরি আজিতার দিকে তাকিয়ে বলল, আমার গাড়ি থেকে নামুন। আজিতা কোনোরকম কাঁপা কাঁপা স্বরে বলল। পুরোটা শেষ করার আগেই ফারিস ভয়ঙ্কর রেগে গিয়ে কর্কশ কণ্ঠে বলে, আপনার ওই মুখে আমি আমার নাম শুনতে চাই না, বের হন দ্রুত।
ফারিসের হুঙ্কার শুনে আজিত আর বসে থাকতে পারল না, দ্রুত গাড়ি থেকে নামলো। ফারিস বলল, নিজের ভালো চাইলে আর কোনোদিন আপনার মুখ আমায় দেখাবেন না। ভালো থাকুন সব সময়। কথাটা বলেই ফারিস আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত স্পিড বাড়িয়ে গাড়ি নিয়ে চলে গেল দূর সদূরে। আজিতা থায় দাঁড়িয়ে, তার কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে, জ্বালাপোড়া করছে ভিতরে। আজিতা বুকে হাত দিল, বিড়বিড় করে বলল, এত কষ্ট হওয়ার কথা ছিল না। তুই তো শুরুই করেছিলি অভিনয় দিয়ে, তবে কি অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস ফারিসকে? আজিতা আচমকে কেঁদে উঠল। পরিবেশ তখন প্রবল বেগের বাতাসের ধাক্কায় কাঁপছে, নদীর স্রোতও বইছে অহরহ, সঙ্গে নামছে অন্ধকার, ঘন ঘন কালো অন্ধকার। রাত তখন 8টা। হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকছে আদিপ। তার ফারিস ভাই কোথায় জানার জন্য মনটা ছটফট করছে। ফারিস তাকে বলেছিল আজিতাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, একটা সুন্দর বিকেল করবে, কিন্তু কোথায় যাবে তা বলেনি। তবু আদিপ ঢাকার অনেক জায়গায় গিয়েছিল, কিন্তু ফারিসকে পায়নি। শেষমেশ হতাশ হয়ে বাড়ি আসলো। আদিপ বাড়ির সদর দুয়ার খোলা দেখেই বুঝতে পারলো ফারিস বাড়িই এসেছে। আদিপ দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। ফারিসের রুমের দরজা খোলা। আদিপ দৌড়ে ঢুকলো ভিতরে। বুক কেঁপে উঠলো তার। পুরো কক্ষের জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে ফেলেছে ফারিস। কোথাও কোথাও রক্তের ফোঁটাও দেখা যাচ্ছে। আটকে উঠলো আদিপ। পুরো রুমেও চোখ বুলিয়ে ফারিসকে দেখা গেল না। আদিপ একটু করে এগিয়ে গেল বেলকুনির দিকে। বেলকুনির কাছে গিয়ে চোখ দিতে আরও চমকে উঠল। ফারিস পুরো অগোছালো ভঙ্গিতে নিচে বসে আছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। পাশে মদ আর সিগারেট। ফারিস মদ খাচ্ছে আবার। গত 1 মাস যাবৎ ফারিস এগুলো সব ছেড়ে দিয়েছিল। আজই তার মিথ্যা ভালোবাসা তাকে একটু একটু করে ভালো বানাচ্ছিল। ফারিস নামাজ পড়াও শুরু করেছিল। আদিপের চোখ ভেসে উঠল। সে দৌড়ে ফারিসের পাশে বসলো, অসহায়ত্ব নিয়ে বলল, ভাই। ফারিস নির্বিকার ভঙ্গিতে আদিপের দিকে তাকালো, শান্ত স্বরে বলল, তুমি এসেছো আদিপ? এত দেরি করলে যে? আদিপের চোখ বেয়ে পানি পড়ছে। ফারিস বলল, আরে তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি। তুমি ঠিক নেই ভাই। ফারিস মদের গ্লাসে চুমুক দিল, বলল, আমি ঠিক আছি আদিপ। আদিপ আবারও বলল, তুমি ঠিক নাই ভাই। আমি খুব বোকা, তাই না আদিপ? না হলে একটা মেয়ে এতদিন যাবৎ আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করলো, আর আমি শালার ধরতেই পারলাম না। আদিপ ড্রিঙ্কের গ্লাসটা হাতে নিয়ে বলল, ভাই আমার রুমে চলো, আজ তুমি ওইখানে ঘুমাবে। আমি খুব বোকা, তাই না আদিপ? আদিপের বুক কেঁদে ওঠে। সে বলে, তুমি বোকা নও ভাই। ফারিস আচমকাই জড়িয়ে ধরে আদিপকে। আদিপ হতভম্ব হয়ে যায়। ফারিস বলে, আমার খুব কষ্ট হচ্ছে আদিপ, আমি নিতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমার বুকে গুলি করো আদিপ। আদিপ যেন পুরো দমে থমকে গেল ফারিসের কথা শুনে। এ কোন ফারিসকে দেখছে? আদিপ কান্না ভেজা কণ্ঠে বলল, ভাই এভাবে বলবেন না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? ফারিস জবাব দেয় না। কতক্ষণ পর আবার আওড়ায়, ও আমায় ভালোবাসিনি আদিপ, ও আমায় ভালোবাসিনি। আমার নিজেকে পাগল পাগল লাগছে, মনে হচ্ছে আমি যেন পুরোটাই শেষ হয়ে গেলাম। ফারিসের নেশা হয়ে গেছে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আদিপ বহু কষ্টে তাকে ধরে দাঁড় করালো। এগিয়ে যেতে যেতে বলল, সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে। ফারিস মাতাল স্বরে আবারও শুধায়, ও আমায় ভালোবাসিনি আদিপ, ও আমায় ভালোবাসিনি। পৃথিবী তখন গভীর ঘুমে মগ্ন। গা কাপা এই শীতে বেশিরভাগ মানুষই কম্বল ল্যাপ জড়িয়ে শান্তির ঘুম দিচ্ছে, অথচ ঘুম নামক এই শান্তি ভিড়ে অশান্তি নিয়ে বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আদিতা। তার ভিতর পুরোই ছারখার হচ্ছে। ফারিসে সেই ঘৃণা ভরা চোখ, নিঃশ্বাস আটকে আসার মুহূর্ত, কথা বলার ধরন, কণ্ঠস্বর সব আজিতাকে ধ্বংস করে দিচ্ছে। আজিতা বুঝতে পেরেছে সে কাজটা ঠিক করেনি। পুলিশের কথা শুনে ফারিসের সাথে অন্যায় করেছে, ভুল করেছে। না, ভুল নয়, ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের ক্ষমা নেই। আজিতার চোখ বেয়ে পানি পড়ছে। আজিতা ফারিসকে সত্যিই ভালোবাসে। শুরু থেকেই ফারিসকে তার ভালো লাগতো, তার কথা বলার ধরন, হঠাৎ করে রাগ দেখানো সব। কক্সবাজারে কিছু মুহূর্ত তার পছন্দের, বিশেষ করে রাতের সেই আলাপন। কিন্তু আজিতা বুঝতে পারেনি তার ভালো লাগা আসলে ভালোবাসা ছিল। আজিতার মনে পড়ল কক্সবাজার থেকে সেই ফেরত আসার দিনটা। সোহেল গাড়ি আনতে লেট করে তাকে কল করে। তখন একটা লোক আজিতাকে প্রশ্ন করে, আপনি ডক্টর আদ্রিতা তো? আজিতা তৎক্ষণাৎ পিছন ঘুরে যায়। অনাকাঙ্ক্ষিত লোকটিকে দেখতে পেয়ে বলে, জি, আমি ডক্টর আদ্রিতা। তখনই লোকটি বলে,
আসলে ম্যাডাম, আমার বাবার বিষয়ে কিছু কথা ছিল। আদিতা তখনও বুঝতে পারেনি লোকটি আসলে একজন পুলিশ ছিল। বাবার ক্যান্সারের কথা বলে আদিতা আর সেই লোকটি গিয়ে বসে ফাঁকা একটি রেস্টুরেন্টে। যেহেতু সোহেল আসতে লেট করেছিল তাই আর বারণ করতে পারেনি আদিতা। তখনই লোকটি বলে, সরি ম্যাম, পাবলিক প্লেসে কথাগুলো বলা যেত না, তাই মিথ্যা বলে এখানে আনা লাগলো। আদিতা বেশ অবাক হয়ে বলে। মানে? লোকটি দ্রুতই বলে, আসলে ম্যাডাম, আমি একজন পুলিশ। গত 3 দিন যাবৎ আপনি যে লোকটার সাথে দেখা যাচ্ছে, ফারিস মাহমুদ, আপনি কি জানেন উনি কি? আদিতা বিনা দ্বন্দ্বে বলে। জি জানি, উনি একজন ঔষধ কোম্পানির মালিক। লোকটি হাসে বলে, না, আপনি ভুল জানেন। উনি আসলে একজন মাফিয়া, দেশ বিরোধী মাফিয়া। ওনার অনেকগুলো বেআইনি কারখানা আছে। এই ধরনের নানা কিছু বলে আদ্রিতাকে। কিন্তু আজিতা মানতে চায় না। আজিতাকে অনেক অনুরোধ করা হয়, শেষমেশ উপায় না পেয়ে রাজি হয়। আজিতা কাজটা করার সময়ও জানতো না ফারিস সত্যি একজন মাফিয়া। এমনকি গত 2 দিন আগেও ধরতে পারেনি। সে ভেবে নিয়েছিল পুলিশগুলো তাকে মিথ্যা বলেছে। ফারিস খারাপ মানুষ নয়, হয়তো সন্দেহের বশে ওসব বলেছে। আজিতা ফারিসের সাথে অভিনয় করবে ভেবে মিশলেও তার করা আচরণ কোনোটাই অভিনয় ছিল না। যা করেছে সব মন থেকে। মাঝরাতে ফারিসের সাথে ঘুরতে যাওয়া, ফোনে কথা বলা, ফারিসের জন্য কালকের সাজার মুহূর্তটা সব মন থেকে করা। আদিতা বুঝতেই পারেনি সে এতদিন অভিনয় করেনি, সত্যি ভালোবেসেছিল ফারিসকে। ফারিসের প্রতি তার অনুভূতি কোনোটাই মিথ্যা ছিল না। কিন্তু এগুলো এখন ভেবে কোনো লাভ নেই। আদিতা এবার যতই ফারিসকে বোঝাক, ফারিস থেকে বিশ্বাস করবে না। কোথাও গিয়ে আদিতা অন্যায় তো করেছে। ফার্স্টলি বাংলা বাড়ির ঠিকানা আজিতাই কিশোরকে দেয়। তারা পুরো বাড়ি খোঁজ করে কিন্তু কিছুই পায় না। আজিতা তা শুনে খুশি হয়। অনেক কিছু বলো কিশোরকে। ফারিসের বলা কথাগুলো আজিতা সিরিয়াসলি নেয়নি প্রথমে, কিন্তু ফারিসের বলা গাড়িতে বসে কথাগুলোর মধ্যে পপি গাছ, এটা আজিকে ভাবাচ্ছে। পরে ভাবছে পপি গাছ থেকে পাওয়া একটা অংশ, যা মারফিন নামে পরিচিত, যাতেই ওষুধ বানানো হয়। এখানে খারাপের কিছু নেই। আজিতা চোখ খুলে চাইল, তার নিঃশ্বাস আটকে আসছে, দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে। আজিতা ভেবেছিল ফারিসের কথার মধ্যে যদি মাফিয়া টাইপ কিছু না থাকে তবে কিশোরকে তা দেখে শাসাবে, কিন্তু তার আগেই সব শেষ। ফারিসের কথাও আর শোনা হলো না। আজিতা নীরবে চোখের পানি ফেলল। আদিতার ফোন বাজলো তখন। এত রাতে কল? আদিতা হেঁটে রুমের মধ্যে গেল। ঘড়িতে 2টো ছাড়িয়ে কলটা কেটে গিয়ে আবার কল বাজলো। কিশোর কল করেছে। আদিতার চরম বিরক্ত লাগলো। কিশোর সবসময় এই টাইমেই কল করে, কারণ সে জানে আদিতা বেশিরভাগ সময় এই টাইমে তার চেম্বারে থাকে। আদিতা প্রথমে কলটা তুলবে না ভাবলো, কিন্তু পরে আবার তুলো। বিরক্তি নিয়ে পড়লো। হ্যালো? ওপাশ থেকে কিশোরের কণ্ঠে শোনা গেল। সে পড়ল। কিছু কি পেয়েছেন ডাক্তার সাহেবা? আদিতা তেতে উঠল। কি পাবো বলুন তো? শুধুমাত্র আপনাদের জন্য একটা মানুষের সাথে আমি বেইমানি করেছি। শুধুমাত্র আপনাদের জন্য তাকে আমি কাঁদিয়েছি। ফারিস কোনো মাফিয়া নয়, বুঝতে পেরেছেন? সে কোনো মাফিয়া নয়। আর হ্যাঁ, ফারিস সব জেনে গেছে। আমি যে আপনাদের কথা শুনে তার জীবনে ঢুকেছিলাম, সব জেনে গেছে। আর ফোন দেবেন না আমায়। আবারও বলছি, ফারিস কোনো মাফিয়া নয়। তার পেছনে না ছুটে যে আসল দোষী তাকে ধরুন। কল কেটে দিল আজিতা। মোবাইলটা ছুঁড়ে মারলো খাটে। তার কিছু ভালো লাগছে না। সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিতে ইচ্ছে করছে। বছরের শেষ দিন আজ। আজকে দিন পেরিয়ে রাত 12টা পার হলেই নতুন বছরের আগমন হবে, আর পুরনো বছরের ছুটি। ফারিস ঘুমোচ্ছে, গভীর ঘুমে মগ্ন সে। কাল আদিপ তাকে নিয়ে আসে আদিপের ঘরে, বিছানায় শুয়ে দেয়, কম্বল জড়িয়ে দেয় গায়ে। কনকনে শীতের মাঝেও কম্বলের ছোঁয়া লাগতে ক্লান্তিতে দেহখানা নিস্তেজ হয়ে পড়ে বিছানায়। ফারিস ঘুমিয়েছে টের পেতে আদিপ চলে যায় ফারিসের রুমে। তছনছ করা রুমটা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। সূর্যের প্রখর তেজে ফারিসের ঘুমটা ভাঙতে থাকে। হঠাৎ কিছু একটা চোখের সামনে ভেসে ওঠে। আজিতার সেই ঠোঁট, না ঠোঁট নয়, ঠোঁটের জর্ণ কথা। আজিতার পলক্ষীনভাবে তার দিকে তাকিয়ে থাকা, কনকনে শীতে আজিতার কোলে শুয়ে থাকা সুন্দর মুহূর্তটা। কালকে সেই ভয়ঙ্কর মুহূর্ত, কক্সবাজার থেকে ফেরার মুহূর্ত, রেস্টুরেন্টে খাওয়া, আজিতাকে কোলে তোলা, সবই ফারিসের চোখের সামনে ভেসে উঠল। কিন্তু এসবের মাঝেও কিছু একটা নজরে আসলো ফারিসের। তা হলো আজিতার চোখ। কি মায়াবী সেই চোখ জোড়া। ফারিসের আচমকাই মনে হলো এত সুন্দর মায়াবী চোখ জোড়াও কি ফারিসের সাথে মিথ্যা খেলা খেললো। আচমকাই চোখ খুলে চাইলো ফারিস। আশপাশটা দেখতে লাগলো খুব। বুঝলো আদিবের রুমে সে শুয়ে আছে।
ফারিস শোয়া থেকে উঠে বসলো। মাথা তার ভার হয়ে আছে, মুখ থেকে মদের গন্ধ আসছে। ফারিস কতক্ষণ নিজের মাথা চেপে ধরে বসে রইল। মুখ থেকে অস্পষ্টনীয় কণ্ঠে বলল,